একজন গ্যাংস্টার কেন তার স্ত্রীর মেকআপ আর্টিস্টকে খুন করতে চায়। অন্যদিকে একজন পুলিশ অফিসার, সেও সেই মেকআপ আর্টিস্টকেই খুন করতে চায়, কিন্তু কেন, এর পেছনের রহস্য কি, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তি পাওয়া তামিল মুভি লাইলা, যেটা 2025 সালে মুক্তি পেয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই সোনু নামের ছোট্ট একটি ছেলেকে দেখানো হয়। তার মা একজন বিউটিশিয়ান। বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে সোনুর মা চলে যেত সেখানকার বউদের সাজানোর জন্য, আর সোনু তার মায়ের সাথে যেত আর সেখানে চুপচাপ বসে তার মায়ের এই মেকআপ করাটা সে দেখত। আর এভাবে সোনু তার মায়ের টেকনিকগুলোও শিখে যেত। কিন্তু সোনুর মায়ের একটা আফসোস ছিল, কারণ সে সবসময় চাইতো তার একটা মেয়ে হোক, কিন্তু সেখানে সোনু একজন ছেলে হয়েছে। আর এই জন্য সোনুর মা তার ইচ্ছে পূরণ করার জন্য সোনুকে মাঝে মাঝে মেয়ে সাজাতো এবং ফটো তুলত। এরপরে সিন শিফট হয়ে যায় কয়েক বছর পরে, যেখানে সোনু এখন অনেকটা বড় হয়ে গেছে আর তার মা তার জন্য একটা বিউটি পার্লারও খুলেছে। আর সোনু সেই বিউটি পার্লারটাকে দিনে দিনে আপগ্রেড করেছে। এখন সে তার বিউটি পার্লারে কয়েকজন লোকও রেখেছে। আর এভাবে সোনুর দিন ভালোই যাচ্ছিল, কারণ তার বিউটি পার্লারটা অনেক পপুলার ছিল। আশেপাশের সব জায়গায় মহিলারা সেখানে আসতো। আর এইদিকে তার এই সফলতা দেখে কয়েকজন লোকের অনেক হিংসা হচ্ছিল। তারা একটা সময় যখন একসাথে মদ খাচ্ছিল, তারা সবাই বলাবলি করছিল, আমার তো মন চাইছে সোনুকে খুন করে ফেলি। অন্য একজন বলে, সোনুকে মেরে কোনো কাজ হবে না, ওর বিউটি পার্লারটাকে জ্বালিয়ে দিতে হবে। কিন্তু সোনুকে তারা এত হিংসে কেন করছে, এখনই জানতে পারবেন। আমি যে কয়টা টাকা বেতন পাই তার অর্ধেকই সোনুর বিউটি পার্লারে খরচ করে ফেলে আমার স্ত্রী। অন্য একজন বলে, আমি একদিন আমার স্ত্রীর হাত ধরেছি, তুমি সোনুর মতো ভালোবেসে হাত ধরতে পারো না। বোঝাই যাচ্ছে সোনুকে কেন তারা হিংসা করে। এরপরেই তারা এই সমস্যার সমাধানের জন্য লোকাল একজন ছোটখাটো গ্যাংস্টার খলিলের সাহায্য নেয়। খলিলকে তারা টাকা দেয় আর বলে কাজটা হয়ে যাবে, আর এটা শুধুমাত্র অ্যাডভান্স, কাজ শেষ হয়ে যাওয়ার পরে আরও পেমেন্ট পাবে। কিন্তু আমরা যে কাজটা করাচ্ছি সেটা যেন কেউ জানতে না পারে। খলিল বলে, আমি মরে যাব, কিন্তু তারপর আমার ক্লায়েন্টের সিক্রেট তথ্য আমি কাউকে ফাঁস করব না। এদিকে সোনুর বিউটি পার্লারে আজকে অনেক ভিড়। কারণটা হচ্ছে মহল্লার পরিমলার আজকে বেবি শাওয়ার, আর সেই অনুষ্ঠানে সব মহিলাদের যেতে হবে। তাই সবাই চায় তাদের যেন সেখানে দেখতে টিপটপ লাগে। আর তারা সবাই এটাও বিশ্বাস করে যে সোনু যদি কোনো মহিলাকে একবার টাচ করে তাহলে সে এমনিতেই সুন্দর হয়ে যায়। তাই তারা সোনুর কাজ নিয়ে অনেক খুশি। আর সোনুর এই পপুলারিটির জন্য পাড়া মহল্লার সব মহিলাদের হাজব্যান্ডের পকেট খালি হতে থাকে। এদিকে সোনু যে শুধু পাড়া মহল্লার সব মহিলাদের সাজায় সেটা না, সে তাদের বোনের মতো দেখে। তাদের বিপদে আপদে সে তাদের সাহায্যও করে। যেমন একজন মহিলা সোনুকে বলছিল সে মোটা হয়ে গেছে, আর এই জন্য তার হাজব্যান্ড তাকে কথা শোনায়। সোনু তখন সেই মহিলাকে বলে সে চাইলে সে তার ফ্যাট টু ফিট প্রোগ্রামে ভর্তি হতে পারে। তখন সেই মহিলা বলে এক্সারসাইজ এবং ডায়েট এই দুটোতে তার অনেক প্রবলেম, এটা তো হবে না, তার অনেক কষ্ট হয়। তখন সোনু বলে, ঠিক আছে, আপনার রান্নার হাত তো ভালো, ভালো ভালো রান্না করুন, আপনার হাজব্যান্ডকে খাওয়ান। কয়েক মাস এভাবে রান্না খাওয়াতে খাওয়াতে দেখবেন আপনার হাজব্যান্ড আপনার থেকেও মোটা হয়ে গেছে। যখন আপনি তার সাথে বাইরে বের হবেন তখন সবাই আপনাকে বলবে আপনি চিকন হয়ে গেছেন এবং আপনার হাজব্যান্ড মোটা হয়ে গেছে। আইডিয়াটা সেই মহিলার অনেক ভালো লাগে। এদিকে যেমন জ্যোতি নামের একজন মহিলা সোনুকে বলে তার হাজব্যান্ডের তেলের বিজনেসটা একেবারে ফ্লপ যাচ্ছে। এই জন্য সে সোনুকে বলে সে শুধুমাত্র তার আইব্রোর কাজটা করে দিতে, বাকি মেকআপ করতে হবে না। সোনু বলে, তার মানে এটা নয় যে আপনি আপনার বিউটি নিয়ে কম্প্রোমাইজ করবেন, আপনার তো হাইড্রা ফেসিয়াল করা দরকার। আর রইল বিজনেসের কথা, আপনি এক কাজ করুন, আপনার হাজব্যান্ডের তেলের বোতলের ভেতরে আমার ছবি লাগিয়ে দিন, আর সেখানে একটা লাইনও লিখে দিন, এই তেল খেলে মানুষ এমন সুন্দর হবে যেমনটা সোনুর মেকওভারের পরে মানুষ সুন্দর হয়। তারপরে দেখুন আপনার বিজনেসটা কিভাবে চলে। কিন্তু জ্যোতির এই আইডিয়াটা নিয়ে একটু সন্দেহ ছিল। তখন সোনু বলতে থাকে, আমি কি কোনো মডেলের থেকে কম নাকি? আপনি একবার কাজটা করে দেখুন, তারপরে দেখুন আপনার বিজনেস কিভাবে গ্রো করে। জ্যোতি বলে, কিন্তু এই কাজটা করতে গেলেও কমপক্ষে 2 লাখ টাকা লাগবে, আর সেই টাকাটাও আমাদের কাছে নেই। তখন সোনু বলে, আমি থাকতে টেনশন কিসের। তখন সাথে সাথে সে তার অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠিয়ে দেয়। কিন্তু জ্যোতি টাকা নিতে একটু ইতস্তত করে। তখন সোনু বলে, ব্যবসা যখন আবার রানিং হয়ে যাবে তখন নয় টাকাটা ফেরত দিয়ে দেবেন। এরপরেই দেখা যায় সোনুর বিউটি পার্লারে সেখানকার লোকাল এসআইয়ের স্ত্রী পিটি চলে আসে এবং সেখানে লাইনে না দাঁড়িয়ে এমনকি বিল পেমেন্ট না করে সে সোনুর মেকওভারে সুন্দরী হতে চায়, যাতে সে রাতের বেলা সে এসআইকে সিডিউস করতে পারে।
আর এই সব কথা যখন সোনু জানতে পারে তখনই সে বলে, ঠিক আছে, তাহলে কমলাকে খবর দাও। আসলে এই কমলাই হচ্ছে সেই এসআই এর আসল স্ত্রী, আর প্রীতির সাথে সেই এসআই এর অ্যাফেয়ার ছিল। এদিকে কমলা যখন তার হাজবেন্ডের এই অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পারে, সে রেগে বিউটি পার্লারের সামনে চলে আসে। এদিকে সোনু প্রীতিকে বলে, আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। প্রীতি যখন বাইরে আসে তখন দুইজনের যখন মুখোমুখি হয় তখন প্রীতি এবং কমলা প্রথমে মুখে ঝগড়া করে, আর এরপরেই হাতাহাতি শুরু হয়। এমন একটা ঘটনা পাবলিক প্লেসে ঘটছে, আর মানুষ দেখবে না এটা তো হতেই পারে না। চারপাশে মানুষের ভিড় জমে যায়, আর সবার হাতে যেহেতু স্মার্টফোন ছিল তারা ভিডিওটা করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে থাকে, যার ফলে এসআইয়ের ঘরের সম্মান এখন বাজারে নিলামে বিক্রি হচ্ছে। আর এটা যখন সেই সোশ্যাল মিডিয়া অর্থাৎ ভিডিওর মাধ্যমে সেই এসআই জানতে পারে, তাড়াতাড়ি সে ঘটনাস্থলে চলে আসে, আর এরপরেই তাদের ঝগড়া থামায়। কিন্তু সেখানকার দুইজনই অর্থাৎ কমলা এবং প্রীতি, তারা দুইজনই সে এসআইয়ের উপরে তাদের রাগ ঝাড়তে থাকে। দুজনই সে এসআইকে বলতে থাকে তাকে যেন তারা মুখ না দেখায়। অন্যদিকে কমলা সোনুকে বলতে থাকে, তোমার জন্য এই দুষ্ট লোকটার আসল চরিত্র আমি বুঝতে পারলাম। এইভাবে সে এসআই যখন জানতে পারে যে তার এই ঘটনার জন্য সোনুই দায়ী, তখন সে প্রচণ্ড রেগে যায় আর সোনুকে মারতে আসে। ঠিক ওই সময়টাতে বিউটি পার্লারে থাকা বাকি মহিলারা মোবাইল সামনে নিয়ে সোনুর সামনে দাঁড়িয়ে যায় আর বলে, আমরা সবাই ভিডিও করছি, আপনি এসে পারলে সোনুকে মেরে দেখান। এসআই বুঝতে পারে পরিস্থিতি বেগতিক, তাই সে সেখান থেকে চলে যায়। এরপরেই খাদি নামের একজন লোককে দেখানো হয় যে চিরঞ্জীবীর অনেক বড় একজন ভক্ত, আর এই খাদি তার ছেলে রুস্তমের জন্য মেয়ে দেখছিল। কিন্তু ঘটক তাকে যেমন মেয়ে দেখাক না কেন তার পছন্দ হয় না। এতে ঘটক নিজেই প্রচণ্ড রেগে যায়। আমি আপনাকে সব ধরনের মেয়ে দেখিয়েছি, ফর্সা, কালো, লম্বা, খাটো, মোটা, চিকন সব, কিন্তু কাউকেই আপনি পছন্দ করছেন না। খাদি বলতে থাকে, আমি চিরঞ্জীবীর ফ্যান, আমার পরিবারের সবার নাম চিরঞ্জীবীর মুভির ক্যারেক্টারের সাথে মিলিয়ে রেখেছি, তাই আমার ছেলের বউকে অবশ্যই চিরঞ্জীবীর মুভির হিরোইনের মতো হতে হবে। সবকিছু শুনে ঘটক বলে, এমনটা করলে আপনার ছেলে চিরকুমারী থেকে যাবে। এরপরেই রুস্তমকে দেখানো হয় যে কসাইখানায় একজন লোককে ধরে নিয়ে এসেছিল, কারণ সেই লোকটা তার বাবাকে অপমান করেছিল মার্কেটে। রুস্তম লোকটাকে বলতে থাকে, তুমি যদি আমাকে অপমান করতে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু আমার বাবা যেমন চিরঞ্জীবীর ফ্যান, আমিও আমার বাবার ফ্যান। আমার বাবাকে কেউ কিছু বললে আমি তাকে কখনো ক্ষমা করি না। ঠিক তখনই রুস্তম জানতে পারে যে আজকেও তার বাবা তার বিয়ের জন্য মেয়ে পায়নি। তখন রুস্তম আরও রেগে যায়। এরপরে সে এসআইকে দেখা যায় একটি ক্লাবে বসে একজনের কাছ থেকে ঘুষ নিচ্ছিল। ঠিক তখনই খলিল চলে আসে, আর সে এসআইয়ের ব্যাপারটা জানতো, তাই সে তাকে বলতে থাকে, আমি জানি সেই সোনুর জন্যই এখন আপনি সর্বহারা, আপনার স্ত্রীও নেই, আপনার প্রেমিকাও নেই, দুজনেই আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে কিছু একটা করে ফেলতে পারি। তখন এসআই আরও রেগে যায়, আর সেই ঘুষের টাকাটা খলিলকে দিয়ে দেয়, আর বলে, একজন ম্যাজিশিয়ানের জন্য যেমন তার আঙুল খুব প্রয়োজন, একজন বিউটিশিয়ানের জন্য তার আঙুলটা খুবই প্রয়োজন, তাই আমার সোনুর আঙুল চাই। আর এভাবেই সে খলিলকে কন্ট্রাক্ট দিয়ে দেয়। এরপরে খলিল এবং তার লোকেরা রাস্তার ভেতরে সোনুকে অ্যাক্সিডেন্ট করতে চায়, কিন্তু সোনু একটুর জন্য বেঁচে যায়। এরপরে খলিল সেখানে চলে আসে এবং সোনুকে মারার চেষ্টা করে, কিন্তু সোনুর মুড অন্যরকম ছিল। সে মারামারির মুডেই ছিল না, কারণ তার চোখ পড়েছিল সেখানে থাকা সুন্দর একটি মেয়ে জেনির ওপরে। জেনিকে প্রথম দেখার পরেই সোনু মনে মনে ভাবতে থাকে, এত সুন্দর মেয়ের তার মতো বয়ফ্রেন্ডই হওয়া দরকার, তাই এই মেয়েকে সে পটিয়েই ছাড়বে। কিন্তু খলিলের লোকেরা সেখানে মাঝে চলে আসছিল, আর এই জন্য বাধ্য হয়ে সোনু তাদের সাথে মারামারি করতে থাকে। খলিলের লোকেদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে সোনু জেনির কাছে আসে, আর তার সাথে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলতে থাকে। আসলে জেনিকে দেখার পরে সে পাগল হয়ে গিয়েছিল, আর এই জন্যই এমনটা হচ্ছে। অন্যদিকে জেনি সোনুর কথাবার্তা শুনে তাকে ফালতু লোক মনে করে। জেনি সোনুর ব্যাপারে জানতো না, সে জানতো না যে সোনুর মনটা কতটা ভালো। সে না জেনেই সোনুকে বিভিন্ন ধরনের কথা শুনিয়ে দেয়, আর সেখান থেকে চলে আসে। সোনু পরদিনই জেনির ব্যাপারে খোঁজ খবর নিয়ে ফেলে, আর জানতে পারে সে একটি জিমের ট্রেনার। আর এর পরদিনই সে জিমে চলে যায় সোনু জেনির সাথে দেখা করতে এবং তার সাথে জিম করার জন্য। কিন্তু সেখানে সোনুকে দেখার পরে জেনি প্রচণ্ড রেগে যায়। সোনু তাকে বলে, আমি তোমার কাছে জিম করতে চাই। জেনি বলে, তুমি চাইলেও সেটা পারবে না, কারণ এটা মহিলাদের জিম, এখানে ছেলেরা বা পুরুষরা অ্যালাও না। তখনই সোনু সেই জিমের ওনারকে ডাকে, যে ছিল সোনুর পরিচিত, কারণ সেও সোনুর পার্লারে যেত।
সোনু তাকে বলে, তুমি একটু দেখো না দিদি, আমি এখানেই জিম করতে চাই। এটা শোনার পরে সেই মহিলা শুধুমাত্র সোনুর জন্য তার জিমের নিয়ম পরিবর্তন করে ফেলে আর জেনিকে বলে, ওকে একটু ভালো করে জিম করিও দেখে শুনে। আর এতে জেনি আরও রেগে যায়, যার ফলে প্রথম দিনই জেনি সোনুকে দিয়ে অনেক বেশি বেশি ওয়েট ওঠায় আর অনেক পরিশ্রম করায়। কিন্তু এদিকে সোনু জেনির প্রেমে অন্ধ হয়ে সেই সব চুপচাপ সবকিছু মেনে নিচ্ছিল। এদিকে জেনি যখন দেখছিল সোনু এখনও তার কথা মতোই কাজ করে চলছে, হাঁপিয়ে যাচ্ছে না, তখন সে বলে, কালকে তুমি আমার সাথে গ্রাউন্ডে দেখা করবে। ঠিক ওই সময়টাতে সোনু আরও বেশি খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে, এই মেয়ে তো আমাকে একা দেখা করতে বলছে, নিশ্চয়ই কিছু হবে। কিন্তু পরের দিনই যখনই সোনু জেনির সাথে গ্রাউন্ডে দেখা করে, তখনই জেনি বলে, তুমি আসতে লেট করে ফেলেছ আর এই জন্য তোমার পানিশমেন্ট হবে। এই পুরো গ্রাউন্ডটা তোমাকে 5 বার চক্কর দিতে হবে। সোনু বলে, 5 বার? তখনই জেনি তাকে উপহাস করতে থাকে, কেন পারবে না? কারণ তুমি একজন বিউটিশিয়ানদের দ্বারা এসব কাজ হয় না। যারা এক্সারসাইজ করে তাদের শরীরে শক্তি প্রয়োজন হয়, যেটা তোমার মধ্যে নেই। এগুলো করার জন্য স্ট্যামিনা প্রয়োজন। একজন মেকআপ আর্টিস্টের কাছে এত স্ট্যামিনা আসবে কোত্থেকে? এই কথাটা সোনুর ইগোতে লাগে। আর তখনই সোনু জেনিকে কাঁধে তুলে নিয়ে সেই গ্রাউন্ডের 5 চক্কর লাগিয়ে ফেলে, তাও খুব দ্রুত গতিতে। আর এটা দেখার পরে জেনি খুব ইমপ্রেস হয়ে যায়, তার রাগ জেদ সবকিছু শেষ হয়ে যায়। অর্থাৎ জেনি সোনুর প্রেমে পড়ে যায় আর পরদিন জিমে যেয়ে সে তার সাথে ভালো করে কথা বলতে থাকে। এছাড়া গত কয়েকদিনের ব্যবহারের জন্য জেনি ক্ষমা চাইতে থাকে সোনুর কাছে। এদিকে জেনির আচরণের এই পরিবর্তনে সোনুও অবাক হয়ে যায়। সে কিছু বলতে যাবে, ঠিক তার আগেই জেনি তাকে কিস করে বসে। আর এখানেই দুজনের ভালোবাসার গল্পটা শুরু হয়ে যায়। এর কয়েকদিন পরে দেখা যায় জ্যোতি নামে সেই মহিলা তার হাজব্যান্ডকে নিয়ে সোনুর পার্লারে চলে আসে, কারণ সোনু তাকে বলেছিল তার ছবি পোস্টারে লাগানোর জন্য, আর সেটাই তারা সোনুকে দেখাতে নিয়ে আসে। সোনুরও সেটা পছন্দ হয়, কিন্তু এরপরে সেই তেল যখন বাজারে আসে একেবারে সাথে সাথে সেগুলো বিক্রি হয়ে যায়। শহরের মানুষরা সেই তেল কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। এর কয়েকদিন পরে জেনিকে নিজের হাতে শাড়ি পরিয়ে সোনু তার আঙ্কেলের সাথে দেখা করতে নিয়ে যায় জেনিকে। কিন্তু সোনুর আঙ্কেলকে দেখার পরে জেনি অবাক হয়ে যায়, কারণ সে মুসলিম ছিল। তখন জেনি জানতে পারে ছোটবেলায় এই আঙ্কেলই সোনু এবং তার মাকে অনেক সাহায্য করেছিল। এমনকি সোনুর মা মারা যাবার পরেও সোনুকে সেই দেখাশোনা করেছে। আর এই জন্য সোনু সব কাজ করার আগেই তার আঙ্কেলের কাছ থেকে পারমিশন নিয়ে নেয়। সেখানে সোনুর আঙ্কেল জেনিকে দেখার পরে পছন্দ করে ফেলে। সোনুর আঙ্কেল একটি কাপড়ের দোকান চালাতো, আর সেখানে খুশি হয়ে সে জেনিকে একটি শাড়ি উপহার দেয়। কিন্তু সেখান থেকে আসার সময় সেই এসআই তাদের দেখে ফেলে এবং সেখানে সোনু এবং জেনিকে বিভিন্ন বাজে বাজে কথা বলতে থাকে। সেই এসআই বলতে থাকে, আরে বাহ, এটা কি নতুন নাকি? তুমি আমার বিয়ের 12টা বাজিয়ে নিজে তো ভালোই আরাম করছো, এদিকে আমার স্ত্রী তো ডিভোর্স ফাইল করে দিয়েছে। তখন সোনু বলে, স্যার বাজে কথা বলবেন না, আপনি আপনার কৃতকর্মের সাজা পেয়েছেন। আপনি যদি আপনার স্ত্রীর সাথে লয়াল থাকতেন তাহলে আপনাদের বিবাহিত জীবনও ভালো কাটত, এরকমটা হতো না। এদিকে আপনার প্রেমিকাও আমার বিউটি পার্লারে এসে আমাদেরই হুমকি দিচ্ছিল, যদি তাকে ফ্রিতে সার্ভিস না দেই তাহলে তার এসআই প্রেমিককে বলে দিয়ে আমাদের বিউটি পার্লারটাই নাকি সে বন্ধ করে দেবে। তো তখন আমার আর কি করার ছিল, কিন্তু তারপরও এসআই তার কথা বিশ্বাস করে না। এসআই বলতে থাকে, তোমার কাজকর্মের জন্য আমার মাথা প্রচণ্ড গরম হয়ে রয়েছে, প্রচণ্ড রাগ উঠছে, কিন্তু তারপরও আমি সব কিছু ভুলে যাব যদি এই আইটেমকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও। আমার সব ফ্রাস্ট্রেশন দূর হয়ে যাবে। আর এতে প্রচণ্ড রেগে যায় সোনু। সোনু তাকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে সোনুর আঙ্কেল আসে এবং দুজনকে থামায় আর এসআইকে বলে সাবধানে কাজ করার জন্য, এমন উল্টোপাল্টা কাজ যেন সে না করে। কিন্তু এসআই সাথে রেগে গিয়ে সেই আঙ্কেলকে ধাক্কা মারে বসে, আর এতে সোনু আরও রেগে যায় আর সেই এসআইকে সেখানে মারতে শুরু করে। এছাড়া আশেপাশের লোকেরাও সেই এসআইকে মারতে শুরু করে, কারণ সোনুর আঙ্কেল সেই এলাকায় সবার কাছে খুব ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল। আর তারা এসআইকে এতটাই মারধর করে যেন তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এদিকে খলিল চলে আসে রুস্তমের কাছে। খলিল বলতে থাকে, সোনু নামের একজন মেকআপ আর্টিস্ট রয়েছে, সে আমার এক ক্লায়েন্টের ঘুম হারাম করে দিয়েছে, তাকে বিরক্ত করছে বারবার। এছাড়া আমার নিজেরও 3 জন স্ত্রী রয়েছে, তারাও আমাকে পেরেশান করে রাখে, সবসময় পার্লারে যাওয়ার চেষ্টা করে। সোনুর পার্লারে যে তারা মেকআপ করতে থাকে আর টাকা খরচ করতে থাকে, এই ব্যাপারে কিছু একটা করুন। খলিল সেখানে গিয়েছিল সোনুর ব্যবস্থা করতে।
কিন্তু রুস্তম সেখানে সোনুর পোস্টার দেখার পরে এবং সোনুর ব্যাপারে শোনার পরে তার মনে আশা জাগতে থাকে যে রুস্তমের জন্য যদি কোনো মেয়ে খুঁজে বের করতে পারে কেউ, তাহলে সেটা সোনুই। এরপরে রুস্তম তার লোকদের বলতে থাকে যে আমাদের কিছু লোক সোনুর বিউটি পার্লারে পাঠাও এবং সেখান থেকে কিছু সুন্দরী মেয়েদের উঠিয়ে নিয়ে আসো। সেই মেয়েগুলোর মধ্যে যদি কাউকে আমার বাবার পছন্দ হয়ে যায়। এদিকে সোনুর বিউটি পার্লারে একজন মহিলা তার মেয়েকে নিয়ে আসে। আসলে তার মেয়ে দেখতে কালো ছিল, আর এই জন্যই তার মেয়ের বিয়ে হচ্ছিল না। সেই মহিলা সোনুকে বলে, যত টাকা লাগে আমি তোমাকে দেব, কিন্তু তারপরও তুমি আমার মেয়েকে সুন্দর করে মেকআপ করিয়ে দাও, তাকে সুন্দর বানিয়ে দাও। সোনু বলে, মেকআপের মাধ্যমে 19-20 তফাৎ করি, কিন্তু আপনি তো 20 আর 100-র কথা বলছেন, এতটা করতে পারবো না আমরা। কিন্তু সেই মহিলা সোনুকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। অবশেষে সোনু রাজি হয়ে যায়, আর সেই মেয়েটির ট্রিটমেন্ট করতে থাকে সে নিজের হাতে সেখানে। আর সেই রুম থেকে বাইরে বের হওয়ার পরে সোনু দেখতে পায় রুস্তমের লোকেরা তার ওয়ার্কারদের সাথে বেয়াদবি করছে, হাতাহাতি করছে, আর সেখানে মেয়েদের সে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এতে সোনু প্রচণ্ড রেগে যায়, আর সেই লোকগুলোকে আবারও প্রচণ্ড মারতে থাকে সেখানে। তখনই রুস্তমের একজন লোক রুস্তমকে কল করে আর বলে, আমরা তো এখানে এসেছিলাম আপনার জন্য মেয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে আপনাকেই এখানে আসতে হবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এতে রুস্তম প্রচণ্ড রেগে যায়, আর রেগে সে পার্লারে চলে আসে। যখনই সে সোনুর পার্লারে ঢোকে তখনই সেই মেয়েটির সাথে সে দেখা খায়, যে মেয়েটিকে একটু আগেই মেকআপ করে সুন্দরী বানিয়ে ফেলেছে। আর তাকে দেখার পরেই রুস্তম পাগল হয়ে যায়। আর মেয়েটির নামও ছিল সুন্দরী। আর সুন্দরীকে প্রথম দেখেই রুস্তম প্রেমে পড়ে যায়। সুন্দরী বাড়ি চলে আসে, কারণ তাকে আজকে একটি ছেলে দেখতে এসেছিল। ছেলে এবং তার পরিবাররা মেয়েটির ছবি দেখে এসেছিল, যেখানে সুন্দরী কালোই ছিল। কিন্তু এখানে আসার পরে তারা দেখতে পায় মেয়েটি অপ্সরার চাইতেও সুন্দর বেশি। অন্যদিকে ঘটকও মেলাতেই পারছিল না হঠাৎ করে এই মেয়েটি এত সুন্দর কি করে হয়ে উঠল। তখনই রুস্তম তার বাবা মাকে নিয়ে সেখানে চলে আসে, আর সুন্দরীর বাবা মার সাথে কথা বলে ওই সময়টাতেই সুন্দরীকে বিয়ে করে নেয়। যদিও সুন্দরীর বাবা মা বলে, আমার মেয়ে দেখতে এতটাও সুন্দর নয়, এই সব কিছু মেকআপের জন্য হয়েছে, ওকে এত সুন্দর দেখাচ্ছে। কিন্তু তারপর রুস্তম এবং তার পরিবার এত সুন্দর মেয়ে দেখার পরে তারা আর কোনো কথাই শোনে না, সেই দিনই বিয়ে করে ফেলে। আর সেই বিয়েতে সোনুকেও আসতে হয়। সেখানে এসে সে সুন্দরীকে আরও একটু মেকআপ করে, তার মেকআপ ঠিকঠাক করে দেয়। এরপরেই তাকে ফিল্ম সিটি থেকে একজন হিরোইনকে মেকআপ করার জন্য ডাকা হয়। সোনু সেখানে চলে যায়। এদিকে রুস্তম তার বাসর রাতের জন্য অনেক এক্সাইটেড ছিল, কিন্তু অনেক ভয়ে ছিল সুন্দরী। সে মনে মনে ভাবছিল যখন তার আসল রূপ তারা দেখবে তারা কি করবে, আর এই জন্য সে বলে লাইট অফ করে নেওয়ার জন্য। আর রুস্তমও লাইট অফ করেই তার বাসর রাত এনজয় করে। রুস্তম নিজেকে অনেক লাকি ভাবতে থাকে, কিন্তু পরদিন সকালবেলাতেই সুন্দরী যখন গোসল করে তার শরীর থেকে সব মেকআপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আর এরপরে সুন্দরী যখন রুস্তমের বাবা মার জন্য চা নিয়ে আসে সকালবেলা, সুন্দরীকে দেখার পরেই তারা দুইজন চিৎকার করে ওঠে ভয়ে। সুন্দরীও বুঝতে পারে কেন তারা এটা করছে। অন্যদিকে তাদের চিৎকার শুনে রুস্তমের ঘুম ভেঙে যায়। সেও দৌড়ে সেখানে চলে আসে, আর সুন্দরীকে এমনভাবে দেখার পরে সেও চমকে ওঠে। সুন্দরী যদিও সবকিছু স্বীকার করে নেয় যে সে দেখতে এরকমই, শুধুমাত্র মেকআপের জন্য তাকে দেখতে অতটা সুন্দর লেগেছিল। রুস্তম প্রচণ্ড রেগে যায়, আর রেগে গিয়ে সে সুন্দরীর গায়ে হাত পর্যন্ত তুলে ফেলে। এছাড়া রুস্তম তার লোকদের পাঠিয়ে দেয় সোনুর বিউটি পার্লার ভেঙে ফেলার জন্য। রুস্তমের লোকেরা তাই করে। এদিকে সোনু সেখানে আসার পরে যখন এটা দেখে সে হতবাক হয়ে যায়। সোনু কল্পনাও করতে পারেনি তার মায়ের দেয়া পার্লারটার অবস্থা এমন হবে। এরপরেই রুস্তমের লোকেরা যখন সোনুকে দেখে তারা সোনুকে পেটাতে শুরু করে। তারা বলতে থাকে, তুমি তোমার মেকআপ দিয়ে রুস্তম ভাইকে ধোকা দিয়েছ। রুস্তম ভাইয়ের স্ত্রীকে মেকআপ ছাড়া তার বাবা মাকে দেখার পরে রুস্তম ভাইয়ের বাবা প্যারালাইজড হয়ে গেছে। কিন্তু তারপরেও জেনি সেখানে চলে আসে, আর কোনোভাবে সেখানে সোনুকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। এর পরদিনই একটা নিউজ দেখানো হয় যে রুস্তম নামের একজন লোকের বিয়েতে মিনার কুকিং অয়েল ব্যবহার করা হয়েছিল, আর সেখানের খাবার খেয়েই কয়েকশো মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আর সেখানে একজন মন্ত্রীও ছিল, যেও অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। সবাই সন্দেহ করছে সে কুকিং অয়েলের মধ্যেই ভেজাল ছিল, আর এই সুযোগের অপেক্ষায় ছিল সে এসআই। সুযোগটা সে কাজে লাগায়, আর সেখানে মিনার কুকিং অয়েলের সেই পোস্টারটা সে নিয়ে আসে, যেখানে সোনুর ছবি ছিল। সে মিডিয়াকে বলতে থাকে এই মিনার কুকিং অয়েলের ওনার সোনুকে তারা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করবে।
এই নিউজ দেখার পরে সবাই সোনুকে বলতে থাকে সে যেন কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, কিন্তু সোনু তাদের কথা শুনে না আর বলে সে তাদের নাম এভাবে খারাপ হতে দেবে না। সে কোনোভাবেই মানুষকে ভুল বুঝতে দেবে না তাকে। সে সবার কাছে প্রমাণ করে দেবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তারা বলতে থাকে কিন্তু কি করে, কারণ এখান থেকে বের হলেই রুস্তমের লোকেরা তোমাকে ধরে ফেলবে, এছাড়া পুলিশও তোমাকে অ্যারেস্ট করবে, তুমি কিভাবে সবাইকে বোঝাবে। তখনই সোনু বলতে থাকে আমার মেকআপ কাজে আসবে কখন, এখনই। ছোটবেলা থেকেই আমার মা চাইতো যে তার একটা মেয়ে হোক, আর সে ছোটবেলা থেকেই আমাকে অনেকবার মেয়েও সাজিয়েছে। আর ছোটবেলা থেকেই আমার মা মাঝে মাঝে আমাকে লাইলা বলে ডাকতো। আর তখনই সেখানে সোনু নিজের নাম পাল্টে লাইলা বানিয়ে ফেলে এবং সেখানে সে এমন মেকআপ করে যে তাকে দেখে বোঝাই যায় না যে সে সোনু নাকি অন্য কেউ। এদিকে সুন্দরী তার প্যারালাইজ শ্বশুরকে সেবা যত্ন করছিল, এদিকে রুস্তম তার বাবার সাথে কথা বলছিল যে তুমি এত সুন্দর সুন্দর মেয়ে রিজেক্ট করে অবশেষে একে আমার জন্য পছন্দ করলে। আমি না হয় সাদা রং দেখে পছন্দ করে ফেলেছিলাম, পাগল হয়ে গিয়েছিলাম, তোমাদের তো ভালো মতো দেখা উচিত ছিল, যাচাই বাছাই করা উচিত ছিল। তখনই রুস্তমের মা তাদের বলে যেটা ভাগ্যে ছিল সেটা হয়ে গেছে, ভাগ্যকে বদলানো যাবে না, ওকে মেনে নাও। এদিকে রুস্তম জেনে যায় যে সোনু ফেরার হয়ে গেছে, কিন্তু সোনুর বিউটি পার্লার মুম্বাইয়ের একজন মেকআপ আর্টিস্ট লায়লা ওপেনিং করবে। আরও একটা বিউটি পার্লার খুলতে দেখে রুস্তম রেগে যায় এবং তার লোকদের নিয়ে সেখানে চলে যায় সে বিউটি পার্লার বন্ধ করার জন্য। কিন্তু সেখানে লায়লাকে দেখার পরে রুস্তমের উদ্দেশ্য পাল্টে যায়। এছাড়া লায়লাও তাকে বলে আপনি তো দেখতে খুবই হ্যান্ডসাম, আপনাকে দেখার পরে আমার কেমন কেমন যেন হচ্ছে, এতদিন হয়তো আমি আপনাকেই খুঁজছিলাম, আপনি কি আমার পার্লারের ওপেনিং করবেন আর আমার প্রথম কাস্টমার হবেন। এইসব কথা শুনে রুস্তম আর নিজেকে ধরে রাখতে পারে না, সেখানে সে পার্লারের ওপেনিং করে ফেলে। আর বাড়িতে আসার পরে রুস্তম তার মাকে বলে সে প্রেমে পড়ে গেছে, সে আবারও বিয়ে করতে চায়। এটা শুনে রুস্তমের মা তাকে চাকু নিয়ে দৌড়াতে থাকে আর বলে একবার ভালোবেসে বিয়ে করে তুমি তোমার বাবাকে প্যারালাইজড করেছো, আবার বিয়ে করার নাম করলে তোমাকে আমি মেরে ফেলবো। রুস্তম তার হাত থেকে বাঁচার জন্য নিজের বেডরুমে যেয়ে লুকায়। ঠিক তখনই সুন্দরী বাইরে চলে আসে আর সে তার শাশুড়িকে বলে আপনার ছেলেকে আপনি এরকম উদাস দেখে আপনার কি ভালো লাগবে? যেহেতু সে বলছে সে প্রেমে পড়ে গেছে, তাই আপনার উচিত সেই মেয়েটার সাথে যেয়ে একবার দেখা করা। এদিকে সোনুর যেসব লয়াল কাস্টমার ছিল তারা মেকআপ করতে যায় না লায়লার কাছে, কারণ তারা ভাবে যে লায়লা কোনো সাধারণ মেকআপ আর্টিস্ট। অন্যদিকে মেকআপ ছাড়া তারা ভূতনি হয়ে যায়। এদিকে তারা বলাবলি করতে থাকে জ্যোতির বিপদে সোনু তাদের পাশে দাঁড়িয়েছে, আর এখন সোনুর বিপদের সময় জ্যোতি কোথায় যেয়ে লুকিয়ে আছে কে জানে। কেন তারা সবার সামনে এসে বলছে না যে সেই তেল কোম্পানির মালিক সোনু নয় বরং জ্যোতির হাজবেন্ড নাগরাজ। তখনই সেই সব মহিলাদের মোবাইলে একটি মেসেজ আসে যে সোনুর সাথে দেখা করতে চাইলে তোমরা এই জায়গায় চলে আসো। এরপরে রাতে লায়লা সেই সব মহিলাদের সাথে গোপনে একটা মিটিং করে এবং লায়লা নিজের আসল পরিচয় দেয় যে সেই আসলে সোনু। আর সোনুকে এতদিন পরে তারা পেয়ে খুব খুশি হয়। তারা সবাই বলতে থাকে একটা বিউটি পার্লারের জন্য তুমি তোমার নিজের জীবনকে কেন এভাবে বাজি ধরেছ? সোনু বলতে থাকে ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা মদ খেয়ে এসে আমার মাকে মারধর করত, আর একদিন তো সে আমাদের ছেড়ে চলেই যায়। এরপরে ধীরে ধীরে ঘর ভাড়া বাকি পড়ে যায়, আর এরপরেই ঘরের মালিক এসে মাঝরাতে আমাদের ঘর থেকে বাইরে বের করে দেয়। আর এরপরেই আমাদের আব্দুল আঙ্কেল আশ্রয় দেয়। সে একজন মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের হিন্দু মা ছেলেকে তার বাড়িতে আশ্রয় দেয়। আব্দুল আঙ্কেল আমার মাকে নিজের বোনের মতো দেখত, মাকে সব ধরনের সাহায্য করে, এমনকি সেলাই কাজ, মেকআপ আর্টিস্ট সহ বাকি সব ধরনের কাজেই সে আমার মাকে সাহায্য করেছে। এরপরেই আমি আমার মাকে দিনরাত পরিশ্রম করতে দেখেছি। টানা 12 বছর সে এভাবে পরিশ্রম করেছে, আর এই 12 বছরে আমি তাকে কখনো রেস্ট নিতে দেখিনি। সে তার রক্ত পানি এক করে তিলে তিলে টাকা জমিয়ে এই বিউটি পার্লারটা দিয়েছে। এরপরে পার্লার তৈরি করে আমার মা আমার কাঁধে সব দায়িত্ব তুলে দেয়। এরপরে চেয়ারে আরাম করে বসে, আর আমার মা বলে তাকে আমি যেন মেকআপ করে দেই। আমিও তাকে মন দিয়ে মেকআপ করেছিলাম, কিন্তু তখনই আমি বুঝতে পারি আমার মা চেয়ারে বসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওই পার্লারে যখন আমি যাই তখন আমি আমার মায়ের উপস্থিতি টের পাই। আমার মা যেন আমার কাছেই রয়েছে, আমার এমন অনুভব হয়। এছাড়া আমি আমার মায়ের রক্ত ঘামে ভেজার টাকা নষ্ট হতে দেব না। আমি সবাইকে প্রমাণ করে দেব ওই তেলের কোম্পানির মালিক আমি নই। আর এটা শুনে সবাই ইমোশনাল হয়ে যায়। এরপরে সোনুকে দেখা যায় তার রিসেপশনিস্টের সাথে রাতের বেলা আবারও তার পার্লারে যাচ্ছিল, কিন্তু তখনই পুলিশ চেকপোস্টে লায়লার গাড়ি থামানো হয় এবং তার ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য বলা হয়।
কিন্তু লায়লা যখনই তার ড্রাইভিং লাইসেন্স দিতে যাবে তখনই তার মনে পড়ে সে এখন লায়লার বেশে আছে, কিন্তু তার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে সোনুর। আর এই জন্য সেই পুলিশ অফিসারকে সে টাকা দিয়ে কাজটা সারতে চায়, কিন্তু সেই পুলিশ অফিসার রেগে যায় আর এসআইকে কথাটা বলে দেয়। কিন্তু সেই এসআই লায়লাকে দেখার পরে তার রূপে পাগল হয়ে যায় এবং গাড়িতে একা বসে তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। এরপরে লায়লা যখন কোনোভাবে গাড়ি থেকে নেমে যায়, ঠিক ওই সময়টাতে সে সেখানে রুস্তমকে দেখতে পায়। আসলে তার রিসিপশনিস্ট রুস্তমকে ফোন করেছিল। এতক্ষণ তো লায়লা সে এসআইয়ের সাথে হেসে হেসেই কথা বলছিল যাতে সে ধরা না পড়ে যায়, কিন্তু যখনই সে রুস্তমকে দেখে সে কাঁদতে কাঁদতে বলতে থাকে এই এসআই তাকে কুপ্রস্তাব দিয়েছে। আর এতে করে সেখানে রুস্তম আর এসআইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। এরপরে রুস্তম লায়লাকে তার বিউটি পার্লারে পাঠিয়ে দেয় আর বলে কালকে আমার বার্থডে, তুমি আসবে নিশ্চয়ই। সেখানে লায়লা তার বার্থডে পার্টিতে চলে যায়। এদিকে রুস্তমের মা সেখানে লায়লাকে ধরে স্পর্শ করে তারপরে সে দেখে, কিন্তু সোনু তো এমনিতেই ফর্সা ছিল, তাই এ যাত্রা সে আর ধরা পড়ে না। আর রুস্তমের মা তাদের সম্পর্কটাও মেনে নেয় আর সেখানে তারা অনেক এনজয় করে সেই বার্থডেটা। সেখানে সুন্দরীও তাদের দেখছিল, তার খুব হিংসা হচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। এরপরেই দেখা যায় রুস্তমের বিপরীত দলে সেই লোকেরা চলে আসে যে লোকটাকে রুস্তম মেরে ফেলতে চেয়েছিল। সেখানে আসার পরে তারা হাঙ্গামা শুরু করে আর সেখানে তারা রুস্তমকে একটি গাছের সাথে বেঁধে ফেলে। অন্যদিকে তারা লায়লাকে সেখানে বুলি করতে থাকে, তাকে ইপটিজিং করতে থাকে। ঠিক তখনই সেই দলের একজন লোক লায়লার কাছে এসে তাকে দেখে চিনে ফেলে যেটা লায়লা নয়, সোনু। সে বলতে যাবে ঠিক ওই সময়টাতে লায়লা সেই লোকগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু সেই দলের যে প্রধান লোকটা ছিল সে চাকু দিয়ে লায়লার উপরে আঘাত করতে যাবে। ঠিক তখনই সেখানে রুস্তম চলে আসে আর হাত দিয়ে চাকুটা ঠেকিয়ে ফেলে, কিন্তু এতে তার হাত কেটে যায় আর কিছুটা রক্ত লায়লার সিঁদুরে পড়ে যায়। রুস্তম খুব খুশি হয়ে যায় যে লায়লার সাথে তার বিয়ে হয়ে গেছে। এদিকে রাতের বেলা জেনি এবং সোনু একসাথে বসে কথা বলছিল। জেনি তাকে সাবধান করে দেয় যে সে যেন সাবধানে থাকে, কারণ রুস্তম তার প্রেমে পড়ে গেছে। এদিকে এইসব কথাগুলো শুনে ফেলে খলিল, এবং খলিল সেখানে রুস্তমকে ডেকে নিয়ে আসে লায়লার আসল সত্যিটা জানিয়ে দেওয়ার জন্য। কিন্তু খলিল কিছু বলতে যাবে তার আগেই সেখানে লায়লা কাঁদতে থাকে। এসব কথা শুনে খলিলও বলতে থাকে আসলে এটা লায়লা না, মজনু। আমি ওর মুখ থেকে ছেলেদের কণ্ঠস্বর শুনেছি, তুমি চাইলে ওকে যে কাছে যেয়ে পরীক্ষা করতে পারো। ঠিক ওই সময়টাতে লায়লা তাকে জড়িয়ে ধরে। রুস্তম আবারও রোমান্টিক হয়ে যায়। রুস্তম খলিলকে বলে সে যেন এখানে আর কখনো না আসে। এদিকে পরের দিনই লায়লা চলে আসে থানায়। সেই এসআইয়ের সাথে দেখা করে এবং তার সাথে ফ্ল্যাট করতে থাকে আর বলে আমারও আপনাকে খুব পছন্দ, কিন্তু আমি তো শুধুমাত্র রুস্তমকে দেখে আপনার সাথে ওই রকম ব্যবহার করেছি, কিন্তু আমার মনে হয় আমরা এক হবার আগেই আলাদা হয়ে যাব। আসলে আমি সেখানকার মহিলাদের সাথে কথা বলেছি, তারা বলেছে সোনু অনেক ভালো। সেখানকার একজন মহিলা নাকি সোনুকে ফাঁসিয়ে দিয়েছে। এখন সেখানকার মহিলারা সেই মহিলাকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং তার হাজবেন্ড নাগরাজকে। এখন তারা যদি এটা খুঁজে বের করে ফেলে, সোনু যদি সেখানে আবার ফিরে আসে আর সোনু যদি তার বিউটি পার্লারটা নিয়ে নেয়, তাহলে বিউটি পার্লারটা আমাকে ছেড়ে দিতে হবে আর এতে করে আমাকে এখান থেকে চলে যেতে হবে। লায়লা বলতে থাকে আপনি একবার জ্যোতি এবং তার হাজবেন্ড নাগরাজ কোথায় আছে আমাকে বলে দিন, আমি সেখানে চলে যাব। আর সেই সব মহিলা গ্যাংদেরও বলে দেব আমি সেখানে যাচ্ছি। হয়তো তারা সোনুকেও বলবে, সোনুও সেখানে চলে আসবে। আর এই সুযোগে আপনি তাকে কোনো সুযোগ না দিয়ে অ্যারেস্ট করে ফেলবেন। আর এসআইও এতে রাজি হয়ে যায়। এদিকে পার্লারে ফিরে আসার পরে লায়লা দেখতে পায় রুস্তম তার জন্য অপেক্ষা করছে। আসলে রুস্তম জানতে পেরে গিয়েছিল সে এসআই তাকে থানায় ডেকেছিল, আর রুস্তম বুঝতে পেরে যায় যে সে এসআইয়ের উদ্দেশ্য ভালো ছিল না। আর এই জন্য সে পণ্ডিতকে ডেকে তার আর লায়লার বিয়ের দিন ঠিক করে ফেলে। আর সেটারই কার্ড দিতে এসেছে রুস্তম লায়লাকে। বিয়ের কার্ড দেখে লায়লা তো একেবারেই হতবাক হয়ে যায়। এরপরে একদিন রাতে রুস্তমকে লায়লা একটি জায়গায় ডাকে এবং সেখানে নিজের মুখে কাপড় বেঁধে সে চলে আসে আর সরাসরি জড়িয়ে ধরে। আর ঠিক তখনই সেখানে লায়লা চলে আসে আর বোঝা যাচ্ছিল রুস্তমকে জড়িয়ে ধরেছে যে সে আসলে লায়লা ছিল না। লায়লা আসলে সেই মহিলাকে এখানে পাঠিয়েছিল রুস্তমকে জড়িয়ে ধরার জন্য। আর এটা লায়লার একটা প্ল্যান ছিল। লায়লা বলতে থাকে রুস্তমকে যে তুমি আমার সাথে চিট করেছো, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। আর সেখানে সে তার সাথে ব্রেকআপ করে দেয়। রুস্তম তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লায়লা বলে তুমি আমার পিছু আসলে আমি সুইসাইড করব।
এতে রুস্তম বাড়িতে এসে কাঁদতে থাকে আর সুন্দরীকে বলতে থাকে যে লায়লা তাকে ভুল বুঝেছে। তখন সুন্দরী তাকে সামলায় আর বলে, দেখবেন লায়লা তার ভুল বুঝে আবারও আপনার কাছে ফিরে আসবে। আর ঠিক তখনই রুস্তমের মাথা মুছিয়ে দিচ্ছিল সে, আর একটা সময় তারা দুইজন সেখানে কাছে চলে আসে। কিন্তু পরের দিন রুস্তম আবারও চলে আসে সে বিউটি পার্লারে। সেখানে লায়লাকে বলতে থাকে, তুমি আমাকে ভুল বুঝছো। এছাড়া সে দেখায় যে সে তার বুকে লায়লা নামে ট্যাটুও করেছে। কিন্তু লায়লা বলতে থাকে, আমি মুভ অন করে ফেলেছি, তুমিও মুভ অন করো। এসআই সাহেব না থাকলে আমার যে কি হতো আমি নিজেই জানি না। এসআইয়ের কথা শুনে রুস্তমের খুব জ্বলতে থাকে, হিংসে হতে থাকে। এরপরেই পরদিন রাতে একটি ধাবাতে দেখা যায় যেখানে লায়লা নাগরাজের সাথে কথা বলছিল। আর এরপরে সেখানে এসআই এবং তার লোকেরা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে যাতে সোনু আসলেই তাকে অ্যারেস্ট করতে পারে। কিন্তু সেখানে সোনুর যে মহিলা কাস্টমাররা ছিল তারাই নাগরাজকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে অন্য কেউ একজন লায়লাকে কিডন্যাপ করে নেয়। আর এটা দেখার পরে প্রচণ্ড রেগে যায় এসআই। সে বুঝতে পারে না এখন কি করবে। তখনই দেখা যায় লায়লাকে আসলে কিডন্যাপ করে নিয়েছিল রুস্তম, যাতে সে তাকে বিয়ে করতে পারে। আর রুস্তম সেখানে লায়লাকে অজ্ঞান অবস্থায় বিয়ে করতে যায়। ঠিক ওই সময়টাতে সেখানে এসআই চলে আসে আর সেখানে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। আর সেখানে টানাটানি আর ধস্তাধস্তিতে একটা সময় লায়লার উইক পড়ে যায় আর সেটা সে উদ্ধার করার চেষ্টা করে। অন্যদিকে ঠিক ওই সময়টাতে খলিল চলে আসে আর খলিল দেখিয়ে দেয় যে আসলে লায়লা লায়লা নয়, সে একজন পুরুষ। এদিকে যখন এটা দেখতে পায় তখন তারা দুজনেই হতবাক হয়ে যায়। এসআই নিজের উপরেই রাগ করতে থাকে। রুস্তম বলতে থাকে, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি প্রত্যেকবার আমার এমন ক্ষতি কেন করো? একটু হলেই আমি হার্ট অ্যাটাক করতাম, আমার সাথে এমন প্র্যাঙ্ক কেন করছো? তখনই সোনু বলে, আমি আপনাকে কোনো ক্ষতি করতে চাইনি, আপনি আমার প্ল্যানেই ছিলেন না, কিন্তু আপনার ভাগ্য খারাপ। আর এর জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। বাড়িতে আসার পরে রুস্তম সুইসাইড করতে যায়, ছুরি ধরে নিজের গলাতে। তখনই সুন্দরী সেই ছুরিটা নিজের হাতে ধরে আর বলে, আপনি কেন সুইসাইড করবেন? আপনি অনেক হ্যান্ডসাম, আপনি লায়লার থেকেও অনেক বেশি সুন্দরী মেয়েকে আপনার জীবনসঙ্গী হিসেবে পাবেন। ঠিক ওই সময়টাতে দেখা যায় সুন্দরী বমি করতে থাকে। তখনই রুস্তমের মা বুঝে যায় যে রুস্তমের সন্তানের মা হতে চলেছে সুন্দরী। তখনই রুস্তমের মা তাকে বোঝায় যে সুন্দরী হয়তোবা কালো, কিন্তু তার মনটা অনেক ভালো আর সে খুবই চরিত্রবান। সুন্দরী তোমার বাবার অনেক সেবা যত্ন করে, এই সংসারটাকেও খুব ভালো করে সামলায়। সুন্দরীর মতো অন্য কোনো বউ তুমি পাবে না। সুন্দরী থেকে কেউ বেশি ভালো তোমাকে কেউ বাসবে না। তাই আমার মনে হয় তুমি সাদা চামড়ার পেছনে ছোটা বাদ দিয়ে, দ্বিতীয় বিয়ে করার চিন্তা বাদ দিয়ে সুন্দরীকে মেনে নাও। অবশেষে রুস্তম তার ভুলটা বুঝতে পারে। এদিকে দেখা যায় সে এসআই সোনুকে অ্যারেস্ট করে নিয়েছিল এবং তাকে কোর্টেও চালান করে দেয়। কিন্তু সোনু সেখানে সবকিছু খুলে বলে। কিন্তু সোনুর পক্ষে তেমন কোনো প্রমাণ ছিল না, যার ফলে কেউ তার কথা বিশ্বাস করে না। ঠিক তখনই সেখানে জ্যোতি চলে আসে আর বলে, আমি জানতাম না আমার হাজবেন্ড ভেজাল তেল বিক্রি করে। এরপরে জ্যোতি সবকিছু খুলে বলে যে সোনু কিভাবে তাদের সাহায্য করেছে। এরপরে জ্যোতি বলে, আমি যখন মুখ খুলতে চেয়েছিলাম এই সবকিছু হয়ে যাওয়ার পরে, তখন আমার হাজবেন্ড আমাকে পেটায়, মারধর করে এবং মুখ চুপ রাখতে বলে। তো সোনুর যেসব কাস্টমাররা ছিল তারা সেখানে বলতে থাকে সোনু নির্দোষ, আর সেখানে পুরুষরা বলতে থাকে যে সোনুই দোষী। জজ বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখনই একজন লয়ার উঠে দাঁড়ায় এবং সবকিছু খুলে বলে যে একটি টিভি লাইভ শোতে সে এসআইয়ের বিরুদ্ধে কথা বলেছিল আর এই জন্য সে তাকে মারধর করেছিল। এরপর থেকে সে লয়ার ভেবেছিল যে সে এসআইয়ের সবকিছু খুঁজে বের করবে সে, আর এরপর থেকে সে তাকে সবসময় ফলো করত। আর সে তার সব অপকর্মের ভিডিও রেকর্ড করেছে। সেই ভিডিও রেকর্ডটা যখন প্লে করা হয় তখন দেখানো হয় সেই এসআই সোনুকে কিভাবে ফাঁসানোর জন্য প্ল্যান করেছিল। এরপরে যখন সেই তেলের জন্য সব মানুষরা অসুস্থ হয়ে পড়ছিল তখন নাগরাজ এসেছিল এসআইয়ের কাছে আর বলেছিল যে সেটা তার কোম্পানি এবং তাকে টাকাও দিয়েছিল। এছাড়া সেই তেল বিক্রির যে টাকাটা এসেছিল সেখান থেকে লাভের 50% টাকাও সে এসআইকে দেওয়া হয়েছিল। কিন্তু এসআই সোনুর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই সুযোগের সদ্ব্যবহার করেছিল। আর এই সবকিছু প্রমাণ পাওয়ার পরে অবশেষে সোনু নির্দোষ প্রমাণ হয় আর সেই এসআইকে সাসপেন্ড করা হয় এবং তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে বলা হয়। এদিকে দেখা যায় কয়েক মাস পরে রুস্তম আর সুন্দরীর একটি ছেলে হয়। আর সেই নাতিকে দেখার পরে অবশেষে রুস্তমের বাবা ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এতদিনের সুন্দরীর সেবা যত্নে সে সুস্থ হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।